হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 9-এর চ্যাপ্টার নম্বর 3 জৈবনিক প্রক্রিয়া বা ফিজিক্যাল প্রসেস অফ লাইফ থেকে আমরা কি করেছি, রেচন নামক যে পার্টটা রয়েছে সেই পার্টটা সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব টেক্সট বুক থেকে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথম হচ্ছে যে রেচন কি জিনিস। রেচন শব্দের অর্থ হচ্ছে যে আমাদের শরীরে যে সমস্ত দূষিত পদার্থ রয়েছে বা যে সমস্ত পদার্থ আমাদের বাই প্রোডাক্ট, অর্থাৎ ধরে নাও যে আমাদের শরীরে বিপাক প্রক্রিয়ার মাধ্যমে যে প্রক্রিয়ার শরীরে সমস্ত দূষিত পদ তৈরি হয়, যেমন ধরুন একটা কলকারখানায় যে প্রোডাক্টটি তৈরি হোক না কেন তার কিছু দূষিত পদার্থ, তার কিছু এক্সট্রা পদার্থ তৈরি হয়, সেগুলোকে আমরা রেচন বলি, যেগুলো ড্রেনের মাধ্যমে বাইরে বেরিয়ে যাচ্ছে। আমাদের শরীরেও ঠিক একইভাবে বা উদ্ভিদের শরীরেও বিভিন্ন বিপাক্রিয়ার মাধ্যমে রেচন পদার্থ তৈরি হয় এবং সেগুলো আমাদের বিভিন্ন অঙ্গের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়, যেমন কিডনির মাধ্যমে, স্কিনের মাধ্যমে, লাংসের মাধ্যমে, থুথুর মাধ্যমে এগুলো বাইরে বেরোয়। এগুলোকে বলি আমরা রেচন পদার্থ। তো যেমন ধর এখানে বলছে যে প্রক্রিয়ায় কোষীয় বিপাকের ফলে দূষিত, কোষীয় বিপাক বলতে কোষের মধ্যে যে গ্লাইকোলাইসিস হলো, কোষের মধ্যে যে ক্রেবস চক্র হলো বা প্রান্তীয় শ্বসন হয়, কোষীয় বিপাক বলা হয়। দূষিত, ক্ষতিকারক এবং অপ্রয়োজনীয় পদার্থগুলো দেহ থেকে বাইরে বেরিয়ে গিয়ে দেহকে সুস্থ রাখে, অর্থাৎ যেগুলো দেহের প্রয়োজন নেই তা সেগুলো দেহ থেকে বেরিয়ে যাবে এবং সেগুলোকে আমরা রেচন বলছি। রেচনের ধারণা করতে গেছে দেখো, বিপাকের ফলে বিশেষত অপচিতিমূলক বিক্রিয়ার সময়, অপচিতিমূলক শ্বসনকে অপচিতিমূলক বিক্রিয়া বলে কেন, এই প্রক্রিয়ার মাধ্যমে জীবদের শুষ্ক ওজন হ্রাস পায়, বিভিন্ন বিষাক্ত এবং ক্ষতিকারক পদার্থ দেহে উৎপন্ন হয়। এই ক্ষতিকারক বর্জ্য পদার্থগুলো দেহ থেকে অপসারণ করা প্রয়োজন। আমরা বিভিন্ন খাদ্য পানীয় থেকে শরীরে জল পাই, তাছাড়া কোষের বিভিন্ন বিক্রিয়াতে জল উৎপন্ন হয়, অতএব এই জলকেও পরিমাণগতভাবে দেহ থেকে বহিষ্কার করা প্রয়োজন। বলছে বিপাকের ফলে, বিপাকটা হচ্ছে কি এক ধরনের অপচিতিমূলক প্রক্রিয়া যেখানে জীবদের শুষ্ক ওজন হ্রাস পায়, বিভিন্ন বিষাক্ত পদার্থ মানে যেমন অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে একটা, ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিয়া, তারপর হচ্ছে ইউরিক অ্যাসিড, এগুলো সব বিষাক্ত এবং ক্ষতিকারক পদার্থ। ইউরিক অ্যাসিড, তারপর তুমি যে আরো দেখো তাহলে কি হাইড্রোজেন পারঅক্সাইড, H2O2, আরো দেখো যদি কি সুপার অক্সাইড, এগুলো সব দূষিত পদার্থ, বিষাক্ত পদার্থ দেহে কখন উৎপন্ন হয়, এগুলো হচ্ছে বিপাক প্রক্রিয়ার ফলে বায়ো প্রোডাক্ট হিসেবে তৈরি হয়। এই বর্জ্য পদার্থগুলোকে আমাদের দেহ থেকে অপসারণ হতে হবে, বেরোতে হবে। আবার বলছে আমরা বিভিন্ন খাদ্য পানীয় থেকে মানে আমরা নর্মালি জল পান করি, জল পান করার ফলে শরীরে কি হয়, আমাদের জল যায়, আবার বিভিন্ন খাবারের মাধ্যমে খাদ্য থেকে জলটা আসে, সেই জলটা আমাদের শরীরে জমা হয়। এবার এই অতিরিক্ত জল যেটা আমাদের প্রয়োজন তার চেয়ে বেশি যে জল, সেই জলটা কি হচ্ছে আমাদের দেহ থেকে বহিষ্কার করা হচ্ছে, কার মাধ্যমে, রেচনের মাধ্যমে। তো রেচনের গুরুত্ব কি দেখো, বলছে রেচন ক্রিয়ার মাধ্যমে প্রোটোপ্লাজম থেকে রেচন পদার্থ অপসারণ ঘটে। রেচন পদার্থ মধ্যে কি হয়, প্রোটোপ্লাজম থেকে অর্থাৎ নিউক্লিয়াস সাইটোপ্লাজম থেকে রেচন পদার্থের অপসারণ ঘটে এবং প্রোটোপ্লাজমের বিভিন্ন বস্তুর পরিমাণের সময় থাকে, এর ফলে বিপাক ক্রিয়াগুলো স্বাভাবিকভাবে সম্পন্ন হয়। তাহলে কি হচ্ছে, যে সমস্ত রেচন পদার্থ আমাদের শরীরে তৈরি থাকে সেগুলো কি হয়, রেচনের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায়, বলে কি হয়, দেহে জীবদের কি থাকে, রেচনের সম্মতা বজায় থাকে। বিপাকজাত দূষিত পদার্থ অপসারণ, জলসমন্বয় দেহে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করা, অম্ল এবং ক্ষারের সাম্য অবস্থা করা, অর্থাৎ আমাদের শরীরে যে অ্যাসিড বা ক্ষার রয়েছে তার সমতাকে বজায় রাখা। তারপর বলছে কি যে কোনো অভিস্রবণ চাপের সমতা রক্ষা করা, কোষের অভিস্রবণ চাপের সমতা রক্ষা করা বা হোমিওস্ট্যাসিস বজায় রাখা রেচন প্রক্রিয়ার দ্বারা সম্ভব হয়। হোমিওস্ট্যাসিস জিনিসটা কি, হোমিওস্ট্যাসিস হচ্ছে শরীরের স্থির অবস্থা। যেমন ধরে নাও তুমি যদি তোমার বডির টেম্পারেচার কত, 98.4 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 ডিগ্রি ফারেনহাইট, আবার তোমার বডির পিএইচ কত, 7.4, তোমার বডিতে যাই হোক না কেন, যাই খাও না কেন,
যেভাবে লাইফস্টাইল লিড করো না কেন, তোমার বডির টেম্পারেচার অলওয়েজ মেনটেন বাই 98.4 ডিগ্রি ফারেনহাইট অর 37 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড এবং তোমার বডির পিএইচ এর মাত্রাটা অলওয়েজ 7.4 থাকবে, এর চেয়ে বাড়বেও না, এর চেয়ে কমবেও না। মানে এর চেয়ে বাড়লে তোমার কি অ্যালকালোসিস ডিজিজ হয়ে যাবে, এর চেয়ে কমলে তোমার অ্যাসিডোসিস ডিজিজ হবে। আর টেম্পারেচার যদি 98.4 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয় তাহলে জ্বর হয়ে যাবে, আর কমে গেলে আমাদের বডির সেলের অ্যাক্টিভিটি কমে গিয়ে আমরা মারা যাব। তাহলে এই যে স্থির অবস্থাকে মেনটেন করে এটাকে বলে হোমিওস্ট্যাসিস। চলো টুকরো কথা কি বলছে দেখি। উদ্ভিদ দেহে উপচিতি বিপাক কম হয়, উদ্ভিদ দেহে অপচিতি বিপাক কম হয়, কম পরিমাণ রেচন পদার্থ উৎপন্ন হয় এবং অপচিতি বিপাকে মূলত কার্বোহাইড্রেট ব্যবহার হয় অধিক ক্ষতিকারক, নাইট্রোজেন রেচন পদার্থ কম পরিমাণে উৎপন্ন হয়। এছাড়া উদ্ভিদ যেহেতু কিছু রেচন পদার্থের উপচিত বিপাকের মাধ্যমে কোষীয় পদার্থের সংশ্লেষ ব্যবহার করতে পারে, সেই জন্য রেচন পদার্থ দ্বারা উদ্ভিদের ক্ষতির আশঙ্কা কম থাকে। সেই কারণে উদ্ভিদরা কোনো নির্দিষ্ট রেচনাঙ্গ নেই। মনে রাখো, উদ্ভিদের শ্বসন উৎপন্ন CO2, প্রোটিন বিপাকের সৃষ্টি অ্যামোনিয়া রেচন পদার্থের পুনরায় ব্যবহার করতে পারে। তাই আমাদের যেমন নির্দিষ্ট রেচনাঙ্গ রয়েছে, যেমন কিডনি রয়েছে, ফুসফুস রয়েছে, তারপর ধরনের স্কিন রয়েছে, স্যালাইভা রয়েছে, কিন্তু উদ্ভিদের কোনো রেচনাঙ্গ নেই। কেন রেচনাঙ্গ নেই? কারণ উদ্ভিদ হচ্ছে কি অপচিতি বিপাক, অপচিতি প্রক্রিয়া যেখানে উদ্ভিদের সুস্থ হ্রাস পায়, সেই প্রক্রিয়াটা খুব কম পরিমাণে ঘটে। পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে এরা প্রোটিনকে কম পরিমাণ জারি করে। তুমি দেখো এখানে যদি দেখো অ্যামোনিয়া বলো, ইউরিয়া বলো, ইউরিক অ্যাসিড বলো, এগুলো সবই হচ্ছে নাইট্রোজেনের উপাদান, নাইট্রোজেনের উপাদান। এগুলো আমাদের তোমার মানে এই প্রোটিন ভাঙার ফলে তৈরি হয়েছে। কিন্তু যেহেতু ওরা সাধারণ পদার্থ অপচিত বিপাক কম হয় এবং ওরা খাদ্যের বিপাকের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কার্বোহাইড্রেট বা শর্করাকে ব্যবহার করে, তাই এখানে কি হয়, এখানে তোমার এই সমস্ত দূষিত পদার্থগুলো কম পরিমাণে তৈরি হয়। আবার দেখো কিছু পরিমাণ বিপাক প্রক্রিয়ার মাধ্যমে, প্রোটিন বিপাকের মাধ্যমে ওদের শরীরে অ্যামোনিয়া তৈরি হলেও সেই অ্যামোনিয়াটাকে ওরা আবার কি করে পুনরায় ব্যবহার করে নেয়, যার ফলে কি হয় ওদের শরীরে ক্ষতিকারক পদার্থের পরিমাণটা খুব কম পরিমাণে তৈরি হয়। তাহলে উদ্ভিদে ক্ষতিকারক পদার্থ খুব কম তৈরি হয় কেন? ওদের বিপাক প্রক্রিয়া প্রোটিনের ব্যবহারটা কম হয়, কার্বোহাইড্রেটের ব্যবহারটা বেশি হয়। কিছু পরিমাণে অ্যামোনিয়া তৈরি হলো, সেই অ্যামোনিয়াকে আবার ওরা ওই রেশন পদার্থ পুনরায় ব্যবহার করে নিতে পারে বলে উদ্ভিদে বিষাক্ত পদার্থ খুব কম পরিমাণে তৈরি হয়। এবার চলছে উদ্ভিদের রেচন পদার্থ কি হচ্ছে দেখো বলছে। তাহলে আমরা দেখলাম উদ্ভিদের বিপাক প্রক্রিয়া, অপচিত বিপাক প্রক্রিয়াটা খুব কম পরিমাণে ঘটে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে কি উদ্ভিদে যে সমস্ত রেচন পদার্থ তৈরি হয় তার বেশিরভাগ অংশকে আবার তারা ব্যবহার করে নেয় বলে এদের দূষিত পদার্থের পরিমাণ কম থাকে, এই জন্য নির্দিষ্ট কোনো রেচন পরিত্যাগকারী অঙ্গ এদের নেই। তার বলছে উদ্ভিদের বিপাক ক্রিয়ার হার প্রাণীদের মতো অত বেশি না হয়, উদ্ভিদের কম পরিবেশের উপর উৎপন্ন হয়, সেই জন্য উদ্ভিদরা রেচন পদার্থ ত্যাগ করার জন্য কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ তৈরি হয়নি। এখন বললাম এদের বিপাক ক্রিয়ায় রেচন পদার্থ খুব কম পরিমাণে তৈরি হয়, এই জন্য এরা কি করে, এরা তোমার কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ তৈরি হয়নি এদের। উদ্ভিদ রেচনের বৈশিষ্ট্য কি দেখো, উদ্ভিদ দেহে নির্দিষ্ট রেচন অঙ্গ অনুপস্থিত। আমাদের যেমন কিডনি উপস্থিত রয়েছে, ওদের ক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ থাকে না। 2 নম্বর বলছে দেখো এদের কম রেচন পদার্থ তৈরি হয় কেন? এরা শুধুমাত্র শর্করাকে বেশিরভাগ ক্ষেত্রে শর্করাকে বিপাক প্রক্রিয়া ব্যবহার করে, প্রোটিন বা লিপিডকে খুব ব্যবহার করে না, এই জন্য এরা তোমার রেচন পদার্থ কম তৈরি হয়। স্বল্প পরিমাণে নাইট্রোজেন যুক্ত রেচন উৎপন্ন হয়, যেমন অ্যামোনিয়া তৈরি হয় স্বল্প পরিমাণে, সেটা অল্প পরিমাণে অ্যামোনিয়া তৈরি হয়। রেচন পদার্থগুলোকে কোলয়েড রূপে কোষে সঞ্চিত রাখলে কোষের কোনো ক্ষতি হয় না, এবং এদের যেসব রেচন পদার্থ রয়েছে এটা কোষের মধ্যে যেহেতু এদের বড় একটা ভ্যাকুল থাকে, সেই ভ্যাকুলের মধ্যে যদি সঞ্চিত রাখে তাহলে কোষের কোনো ক্ষতি হয় না। উদ্ভিদ তার রেচন পদার্থগুলিকে পুনরায় উপচিত বিপাক প্রক্রিয়া ব্যবহার করতে পারে। উদ্ভিদের কি হয়, যেমন ধরনের অ্যামোনিয়াটা উৎপন্ন হলো, এই অ্যামোনিয়াকে আবার ওরা তোমাকে উপচিত বিক্রিয়া ব্যবহার করে নিতে পারছে। অপচিত বিক্রিয়ায় প্রোটিন ভাঙার ফলে যে অ্যামোনিয়া তৈরি হলো, সেই অ্যামোনিয়াটাকে আবার ওরা তোমার ব্যবহার করতে পারছে। এই জন্য বলা হয় এদের কম পরিমাণে রেচন পদার্থ তৈরি হয় এবং এদের রেচন অঙ্গ নেই। এবার উদ্ভিদের রেচন পদার্থ যেগুলো তৈরি হলো ধরে না, সেগুলো ত্যাগ করাতে কোনো কৌশল থাকতে হবে। সেগুলো কৌশল হচ্ছে দেখো, প্রথম বলছে কি পত্র মোচন, অর্থাৎ
উদ্ভিদ দেখবে মাঝে মধ্যে এরা পাতাকে ঝরিয়ে দেয়, এগুলো পর্ণমোচী বৃক্ষ, তার পাতাকে ঝরিয়ে দেয়। এই পাতা, কারণ এই উদ্ভিদের রেচন পদার্থগুলো পাতার মধ্যে জমা হয় এবং সেই পাতাটাকে তারা ঝরিয়ে দেয়, যার ফলে কি রেচন পদার্থ পাতা ঝরার মাধ্যমে হয়ে যায়। অধিকাংশ উদ্ভিদ তাদের রেচন পদার্থকে পাতার কোষে সঞ্চিত রাখে। পর্ণমোচী, আমড়া, শিমুল, অশ্বত্থ উদ্ভিদরা বছরে একটা নির্দিষ্ট সময় এবং চিরহরিত আম, জাম উদ্ভিদরা সারা বছর অল্প বিস্তর পাতা ঝরিয়ে রেচন পদার্থ ত্যাগ করে। তাহলে এদের যে গাছের যে এত পাতা ঝরে, পাতা ঝরে একটা অন্যতম কারণ হলো তারা কি রেচন পদার্থ ত্যাগ করা। 2 নম্বর হচ্ছে বাকল মোচন। বাকল বলতে কি বলছে, গাছের যে ছালগুলো থাকে, যেমন পেয়ারা গাছে দেখবে ছালগুলো, গাছের ছালগুলোর সময় বেরিয়ে আসে, অর্থাৎ গাছের ছালগুলো ঝরে পড়ে যায়। কেন ঝরে পড়ে? কারণ এই ছালের মধ্যে তোমার রেচন পদার্থগুলোকে ওরা সঞ্চিত করে রাখেন। পেয়ারা, অর্জুন, দারচিনি ছালের বা বাকলের মধ্যে রেচন পদার্থ জমা রাখে, নির্দিষ্ট সময় অন্তর ছাল ত্যাগ করে রেচন পদার্থ বার করে দেয়। আবার দেখো একটা, যে দারচিনির কথাটাই ভাবো, দারচিনির ক্ষেত্রে কি হচ্ছে, যে ছালটাকে ওরা বের করছে সেই ছালটাকে আমরা আবার মশলা হিসেবে ব্যবহার করছি। তাহলে উদ্ভিদের রেচন পদার্থ অতটা ক্ষতিকারকও না, আমাদের জন্য অনেকটা উপকারী। এবার ফলমোচন বলতে কি, দেখো যে একটা ফল ধরনের গাছ থেকে পড়ে আছে, এমনি পড়ছে না, কারণ ফলের মধ্যে উদ্ভিদ তার রেচন পদার্থগুলোকে জমা রেখেছে। বিপাকীয় ক্রিয়ার উৎপন্ন বিভিন্ন জৈব অ্যাসিড উদ্ভিদরা ফলের মধ্যে জমা রাখে। তাহলে এই সমস্ত এই যে কার্বোহাইড্রেট জারণ করার মাধ্যমে যে সমস্ত অ্যাসিডগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো ফলের মধ্যে জমা রাখে। যেমন ধরো, তেঁতুলে সঞ্চিত রয়েছে টার্টারিক অ্যাসিড, আপেলে রয়েছে ম্যালিক অ্যাসিড, আমরুলের ফলে সঞ্চিত অক্সালিক অ্যাসিড, লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড। উদ্বায়ী তেল, ভোলাটাইল ওয়েল, উদ্বায়ী তেল মানে যেটা বায়ুর সংস্পর্শে আসলেই সেটা কি হয়, বায়ুতে উড়ে যায়, সেটাকে বলে উদ্বায়ী তেল। প্রভৃতি পাকা ফলের মধ্যে থাকে বিভিন্ন ধরনের অপসারিতা। লেবুর মধ্যে যে সাইট্রিক অ্যাসিড আছে, সেই সাইট্রিক অ্যাসিডটা আসলে উদ্ভিদের রেচন পদার্থ, যেটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করছি। অ্যাপেলের মধ্যে যে ম্যালিক অ্যাসিড আছে, সেটা উদ্ভিদের রেচন পদার্থ, যেটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করছি। এই পদ্ধতিগুলি ছাড়া বিভিন্ন প্রকার তরুক্ষীর, বলতে কি হচ্ছে, সজনে গাছের পাতা থেকে কি হচ্ছে, সজনে গাছের গোড়া থেকে কাণ্ড থেকে তোমার এক ধরনের আঠা বেরিয়ে আসে। আর তরুক্ষীর কি, ধরুন একটা গাছকে তুমি গাছের পাতা ভাঙলে দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের পাতা দুধ বেরিয়ে আসলো, সেটা তরুক্ষীর। যেমন তুমি বলতে পারো পেঁপে গাছের যে দুধ বলি আমরা। রজন, ধাতব কেলাস, যেমন ক্যালসিয়াম কার্বনেট বা সিস্টোরেট, ক্যালসিয়াম অক্সালেট ক্লাস গ্রাফাইট। ক্যালসিয়াম কার্বনেট কেলাস বা ক্যালসিয়াম অক্সালেটের কেলাস থাকে দেয়, যেমন তোমার এগুলো থাকে, তোমার ক্যালসিয়াম কার্বনেট থাকে তোমার এই বট গাছে, আর ক্যালসিয়াম অক্সালেট থাকে কচু। প্রভৃতি বিভিন্ন অঙ্গের মধ্যে নির্গত রেসিলেশন পদার্থ ত্যাগ করে। ওল, কচুতে সূচোর মতো র্যাফাইড থাকে। তাহলে উদ্ভিদরা যেহেতু ওদের বিপাক ক্রিয়া কম, মানে অপচিত বিপাক ক্রিয়া কম, এবং অপচিত বিপাক ক্রিয়ায় তোমার প্রোটিনের ব্যবহারটা কম হয়, তাই কি হয়, এদের ক্ষেত্রে তোমার রেশন পদার্থ কম পরিমাণে তৈরি হয়। কম পরিমাণে তৈরি হওয়ার জন্য আবার তোমাকে এদের কোষের মধ্যে খুব বড় ভ্যাকুয়াল থাকে, যেখানে রেশন পদার্থ জমা থাকলে কোনো কোষের ক্ষতি হয় না, তাই এদের কোনো নির্দিষ্ট রেশন অঙ্গ নেই। তবু উদ্ভিদের এই সমস্ত রেশন পদার্থ তৈরি হয় শরীরে, সেগুলো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তারা খুলে ফেলে। যেমন হচ্ছে কি, এক নম্বর হচ্ছে কি পত্র মোচন, পাতার মোচনের মাধ্যমে। 2 নম্বর হচ্ছে বাকল মোচন, ছাল মোচনের মাধ্যমে। 3 নম্বর হচ্ছে ফল মোচনের মাধ্যমে। এছাড়া তোমার কি হচ্ছে, রজন, তরুক্ষীর, ধাতব ক্লাস হিসেবে তোমার এরা কি করে, কিন্তু শর্ট কোশ্চেন হয় এগুলো থেকে। এরপর হচ্ছে উদ্ভিদের রেচন পদার্থ, প্ল্যান্টদের কি রেচন পদার্থ তৈরি হয়। উদ্ভিদ রেচন পদার্থগুলিকে নাইট্রোজেনের অনুপস্থিতির উপর ভিত্তি করে 2টি প্রধান শ্রেণীতে ভাগ, একটা নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ, একটা নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। মানে যেগুলো তোমার হচ্ছে কার্বোহাইড্রেট জারণের মাধ্যমে তৈরি, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ, আর কিছু আছে তোমার নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। যেমন দেখো, নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের মধ্যে কারা রয়েছে, প্রোটিন। নাইট্রোজেন যুক্ত মানে বোঝানো হচ্ছে সেটা প্রোটিন বিপাকের মাধ্যমে তৈরি হচ্ছে, আর নাইট্রোজেন বিহীন মানে বোঝানো সেটা কার্বোহাইড্রেট বা অন্য কিছু বিপাকের মাধ্যমে তৈরি হয়। প্রোটিন বিপাকের ফলে উৎপন্ন জলে দ্রবীভূত হবে না, কিন্তু এটা কি হবে, অর্গানিক সলভেন্ট যেমন ইথার বা অ্যালকোহলে দ্রবণীয় হবে, তিক্ত স্বাদযুক্ত এবং সাধারণত ওষুধি গুণযুক্ত নাইট্রোজেন যুক্ত প্রকার বলা। অর্থাৎ কি হচ্ছে,
যেসব মানে উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত পদার্থ প্রোটিন ভাঙন তৈরি হলো, এবং এগুলো তিক্ত স্বাদযুক্ত, এবং এগুলো আবার আমাদের কি হয় বিভিন্ন ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। যেমন এক্সাম্পল দেখো, প্রথমে কুইনাইন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে শর্ট কোয়েশ্চেন তোমার আসবে। কুইনাইন কোথায় পাওয়া যায়? দেখো সিংকোনা গাছের ছাল, সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়, কিন্তু ম্যালেরিয়া ওষুধ তৈরি করতে ব্যবহৃত হয়। রেশারপিন কোথায় পাওয়া? সর্পগন্ধা গাছের মূলে, যেটা হচ্ছে উচ্চ রক্তচাপ কমানো ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। ডাচুরিন, যেটা ধুতরা গাছের পাতা এবং ফলে পাওয়া যায়, হাঁপানির ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। নিকোটিন, যে তামাক গাছের পাতায় পাওয়া যায়, মাদক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়, তামাক, বিড়ি, সিগারেট। অ্যাট্রোপিন, যেটা বেলাডোনা গাছের মূল এবং পাতায় পাওয়া যায়, এর তারারন্ধ্র প্রসারণ ওষুধ, অর্থাৎ আমাদের চোখে যে তারারন্ধ্র রয়েছে তার প্রসারিত করার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। মরফিন, আফিম গাছের সাথে কাঁচা ফল থেকে পাওয়া যায়, যেটা ব্যথা এবং বেদনা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে এগুলোর নাম, উৎপত্তি করে, গাছের কোন অংশ থেকে পাওয়া যায় এবং এর কাজ কি, এই তিনটা খুব ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ কোশ্চেন থাকে। এবার নাইট্রোজেন বিহীন রেশন পদার্থ, তাহলে নাইট্রোজেন যুক্ত হলে যেগুলো তিক্ত স্বাদযুক্ত এবং ওষুধি গুণ সম্পন্ন, তাহলে ওদের রেশন পদার্থগুলো আমরা ওষুধ হিসেবে ব্যবহার করলাম। নাইট্রোজেন বিহীন রেশন পদার্থ বলতে দেখো গদ, সজনে গাছ দেখেছো, সজনে গাছের গোড়া থেকে দেখবে এক ধরনের আঠা বেরোয়, সে আঠাটাকে গদ বলা হয়। বাবলা, শিরিষ, আমড়া, জিওল প্রভৃতি গাছ থেকে বেরোয়। এদের উদ্ভব বৈশিষ্ট্য কি? এটা এক প্রকারের জটিল শর্করা, যে আঠাটা বেরোয় সে আঠাটা আসলে কি এক ধরনের জটিল শর্করা বা পলিস্যাকারাইড। উদ্ভিদ কোষ প্রাচীরের সেলুলোজ বিশিষ্ট উৎপন্ন হয়। এই উদ্ভিদের যে কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ, এটা একটা পলিস্যাকারাইড, সেটা বিশিষ্ট হয়ে এই আঠাটা তৈরি হয়। এটি জলে দ্রবীভূত হয় এবং জলের সংস্পর্শে ফুলে ওঠে। তাহলে এই যে সজনে গাছের আঠাটাকে যদি আমি জলের মধ্যে ফেলে দিই, তাহলে দেখবি যেটা জলে ফুলে উঠবে এবং জলে দ্রবীভূত হয়ে যাবে। কি কাজে লাগছে দেখো, বলছো কাষ্ঠ শিল্পে এবং বই বাঁধা শিল্প আঠা হিসেবে, কাষ্ঠ মানে কাঠের যে শিল্প, কাঠ শিল্প সেখানে, এবং বই বাঁধা শিল্পে এটা হিসেবে কাজে লাগছে, বই বাঁধা শিল্পে ব্যবহৃত হয়। আর কাগজ প্রস্তুতিতে ও বাড়ির দেওয়ালে চুনকাম করতে গদ লাগে, কাগজ প্রস্তুতিতে এবং চুনকাম করতে বাড়ির দেওয়ালে গদের প্রয়োজন হয়। এরপর রজন, পাইন গাছ, পাইন গাছে পাওয়া যায়, আফিম গাছে পাওয়া যায়, কাণ্ড, শাখা প্রশাখা এবং পাতার রজন নালীতে, শাল গাছের ত্বকে রজন পাওয়া যায়। তাই এটি বানতেল বা উদ্বায়ী তেল জারি থেকে উৎপন্ন হয়। ওর গন্ধ হচ্ছে স্বাদহীন, বন্ধহীন, কর্পূর গন্ধের আঠা, বালসাম। তারপরে বানতেল জারিত হয়ে উৎপন্ন হয়। এটি জলে অদ্রাব্য, কিন্তু ইথার এবং অ্যালকোহলের জাতীয় দ্রব্য। তাহলে গন্ধটা হচ্ছে জলে দ্রবীভূত হয়, কিন্তু রজন কি হচ্ছে জলে অদ্রবীভূত হয়, কিন্তু অর্গানিক সলভেন্ট যেমন ইথার, অ্যালকোহলে এটা দ্রবীভূত হয়। এটি হালকা হলুদ বর্ণের, সুমিষ্ট গন্ধযুক্ত। এর আগেটা কি হচ্ছে, এরা তেতো গন্ধযুক্ত, স্বাদহীন এবং গন্ধহীন হয় গদগুলো, কিন্তু এরা হচ্ছে সুমিষ্ট গন্ধযুক্ত। এটি শক্ত, ভঙ্গুর, অনুদ্বায়ী, অর্থাৎ বায়ুর সংস্পর্শে আসলে সেটা উড়ে যায় না। যেমন ধুনো, হিং, তারপিন, তেল, চাঁচ গালা ইত্যাদি। তাহলে দেখেন কি দেখো, ধুনো কি করে আমরা পুজো পার্বণে ব্যবহার করা হয় ধুনোকে। তারপিন তেল দিয়ে আবার কি করে চাঁচ গালা, তারপিন তেলকে বলা হয় তরল রজন, আর চাঁচ গালাকে বলা হয় কঠিন রজন। শর্ট কোশ্চেন আসতে পারে। বার্নিশ করতে লাগে, সুগন্ধি মশলা প্রস্তুতিতে লাগে, আবার হিং রান্নার কাজে ব্যবহৃত হয়। জল নিরোধক পদার্থ হিসেবে ওয়েল ক্লথ, লিনোলিয়াম, প্লাস্টিক প্রভৃতি প্রস্তুতিতে রজন ব্যবহৃত হয়। এবার তরুক্ষীর, কোনো গাছের বোটা কাটলে দেখবে, বা তোমার পেঁপে গাছে দেখবে কি হয়, সঙ্গে দুধ বেরিয়ে আসে, সেটা হচ্ছে সাদা রঙের যে দুধটা বেরিয়ে আসে সেটাই তরুক্ষীর। তাহলে বট গাছ বা আকন্দ গাছ, রাবার গাছ, পেঁপের সাদা রঙের কলা, তামাক প্রভৃতি বর্ণহীন ও শিয়াল কাটার হলুদ বর্ণহীন তরুক্ষীর উৎপন্ন হয়। এদের কি বৈশিষ্ট্য দেখো, উদ্ভিদের ক্ষীর কলার ক্ষীর নালী বা ক্ষীর কোষে সঞ্চিত শ্বেতসার, প্রোটিন, গন্ধ, রজন, উপেক্ষা প্রভৃতির মিশ্রণে তৈরি এক প্রকার অবদ্রব। তরুক্ষীটা কি? তরুক্ষীর হচ্ছে শ্বেতসার, প্রোটিন, গদ, রজন এর উপেক্ষা প্রভৃতির মিশ্রণে তৈরি এক ধরনের অবদ্রব মানে যেটা জলে দ্রবীভূত হয় না, জলে দ্রবীভূত হয়, এটি জলে দ্রবীভূত হয়।
এটি সাদা বর্ণের, বর্ণহীন বা হালকা হলুদ বর্ণের হয়। উদাহরণ যেমন বট, পেঁপে, রাবার প্রভৃতি গাছের আঠা। যেমন হিবিয়া ব্রাসিলিয়েন্সিস, ফাইকাস ইলাস্টিকা তরুক্ষীর থেকে বাণিজ্যিক রাবার প্রস্তুত করা হয়, যা থেকে টায়ার, টিউব, ইরেজার, বৈদ্যুতিক সরঞ্জাম প্রভৃতি তৈরি করা হয়। পেঁপের তরুক্ষীর উপস্থিত প্যাপাইন উৎসেচক হিসেবে প্রোটিন পরিপাকে সাহায্য করে। তাহলে যাদের প্রোটিন হজমের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কি হয়, প্যাপাইন প্রোটিন ভঙ্গকারী উৎসেচক হিসেবে কাজ করে। তারপর হচ্ছে ট্যানিন। চা গাছের পাতায় পাওয়া যায়, আমলকি, হরতকি, বৈরা প্রভৃতি ফলে পাওয়া যায়। এটি এক প্রকারের কার্বনযুক্ত রেশন পদার্থ যা ট্যানিক অ্যাসিড থেকে উৎপন্ন হয়। এটি জলে দ্রবীভূত হয়। এটি তেতো এবং কষা স্বাদযুক্ত। উদাহরণ খয়ের। চর্মশিল্পে চামড়া টান করার ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং কালি প্রস্তুতে ট্যানিন লাগে। উদ্বায়ী তেল, যেগুলো বায়ুর সংস্পর্শে আসলে উড়ে যায়। লেবুর পাতা, ফল, লবঙ্গ, জুই, গোলাপ ইত্যাদি। এটি তৈলাক্ত এবং উদ্বায়ী। এটি জলে দ্রবীভূত হয়। এই তেল সুগন্ধযুক্ত। লবঙ্গ তেল, সিন্ট্রেলা তেল, সাবান, বিভিন্ন প্রসাধনী সামগ্রী, ওষুধ তৈরি করতে এটা লাগে। তাহলে নাইট্রোজেন রিলেশন কি হলো, গদ হলো, রজন হলো, তরক্ষী হলো, ট্যানিন হলো এবং উদ্বায়ী তেল হলো। আর নাইট্রোজেন রিলেশন পদার্থ কুইনাইন, রেসারপিন, ডটোরিন, নিকোটিন, অ্যাট্রোপিন, মরফিন। এরপর হচ্ছে প্রাণীদের রেচনাঙ্গ। উদ্ভিদের হলো এক পরে রেচনাঙ্গ, এবং হচ্ছে প্রাণীদের রেচনাঙ্গ সম্পর্কে আমরা পড়ব। দেখো বলছে কি, বিভিন্ন প্রাণীদেহে রেচন ত্যাগের কৌশল বিভিন্ন রকমের হয়। প্রত্যেকটা প্রাণীর রেচন ত্যাগের কৌশলটা বিভিন্ন রকমের হয়। তার যেমন সংকোচনশীল গহ্বর মানে বুঝতে পারছো, একটা গর্ত, যে গর্তটা সংকোচন করতে পারে, অর্থাৎ গর্তটার মধ্যে জমা হলে সংকুচিত করে সেটা বাইরে বের করে দেয়। প্রোটোজোয়া বা আদ্য পর্বের প্রাণীরা যেমন অ্যামিবা, তাদের রেচন পদার্থগুলো কোষের মধ্যে সংকোচনশীল গহ্বরে জমা রাখে। ব্যাপন প্রক্রিয়া দেহের বাইরে। ব্যাপন প্রক্রিয়া কি জিনিস? ব্যাপন প্রক্রিয়া হচ্ছে যখন কোনো বস্তু উচ্চ ঘনত্ব থেকে কম ঘনত্ব থেকে ছড়িয়ে পড়বে, তখন সেটাকে আমরা বলছি ব্যাপন। ফ্লেম কোষ বা শিখা কোষ। ফ্লেম কোষের ক্ষেত্রে আমরা কি বললাম, তোমার চ্যাপ্টা কৃমি, প্ল্যানেরিয়া, সিলিয়া যুক্ত ফ্লেম কোষের মাধ্যমে রেচন পথে। নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। তারপর হচ্ছে নেফ্রিডিয়া কি বলছে, অ্যানিলিডা বলতে কেঁচো এবং জোঁক। এই যে কেঁচোর, এটা বলে এই যে অংশটাকে বলা হচ্ছে নেফ্রিডিয়া। কেঁচো বা জোঁকের ক্ষেত্রে তোমার কি হয়, রেচনাঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া, এবং প্রতি নেফ্রিডিয়া ফানেলের মতো নেফ্রোস্টোম, প্যাচন নালী, নেফ্রিডিওফোর গঠিত। ম্যালপিজিয়াম নালিকা, আরশোলা, ফড়িং, অন্যান্য পতঙ্গের রেচনাঙ্গ হলো ম্যালপিজিয়াম নালিকা। এই দেখো এটা বলছে ম্যালপিজিয়াম নালিকা, অর্থাৎ এদের যে সঙ্গে থাকবে মিডগার্ড থাকবে, মিডগার্ড মধ্য, এখান থেকে এভাবে তোমার 150 খানা তোমার বেরিয়ে থাকবে, ম্যালপিজিয়াম টিউবিলস বেরিয়ে থাকবে 150 খানা। এগুলো সুতোর মতো পৌষ্টিক নালীর মাধ্যমে পশ্চাৎ অন্ত্রের সংযোগস্থলে হিমশিলে ভাসমান। হিমশিল মানে হিমোগ্লোবিনটা যখন দেহগহ্বরের মধ্যে থাকবে তখন সেটাকে হিমশিল বলা হয়। নালীগুলো হিমশিল থেকে রেচন পদার্থ শোষণ করে দেহের বাইরে বের করে। এবার আমাদের ক্ষেত্রে চলে আসছে বৃক্ক। মাছ থেকে শুরু করে মানুষ পর্যন্ত, তো মাছ, তারপর হচ্ছে কি, তখন হচ্ছে পক্ষী, স্তন্যপায়ী প্রাণী, এদের ক্ষেত্রে কি বলছে, মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচনাঙ্গ হলো বৃক্ক। বৃক্ক প্রোটিন বিপাকের ফলে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন মূত্রের মাধ্যমে দেহ থেকে নির্গত করে সাহায্য করে। অর্থাৎ প্রোটিন পরিপাকের মাধ্যমে সমস্ত পদার্থগুলো তৈরি হয়, যেমন আগে বলেছি আমি, অ্যামোনিয়া তৈরি হয়, ইউরিয়া তৈরি হয়, ইউরিক অ্যাসিড তৈরি হয়, ক্রিয়েটিনিন তৈরি হয়, এগুলো তোমার কি হয়, এর মাধ্যমে বেরিয়ে যায়। মূত্রের মাধ্যমে দেহ থেকে নির্গত করে রেচন সাহায্য করে, দেহ থেকে প্রয়োজন মতো জল অপসারিত করে অভিশ্রবণকে নিয়ন্ত্রণ করে। তাই বৃক্ককে রেচনাঙ্গ হিসেবে বা নিয়ন্ত্রণ হিসেবে বলা হয়।
প্রোটিন বিপাকের ফলে অ্যামোনিয়া উৎপন্ন হয়, যা অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়াতে পরিণত, অর্থাৎ অ্যামোনিয়া থেকে কি হয়, যকৃতের মধ্যে অর্নিথিন চক্রের দ্বারা, অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া CnH2 যেটা আমার পেচ্ছাপের মাধ্যমে বেরিয়ে যায়। এই ইউরিয়া মূত্রের সঙ্গে নির্গত হয় মানুষ এবং সরস্বতী হচ্ছে ইউরিকা টলিক। যে সমস্ত প্রাণীরা অ্যামোনিয়াকে তোমার সাথে মূত্রের সাহায্যে বের করে তারা হচ্ছে অ্যামোনিয়া টলিক, যেমন মাছ, অস্থিযুক্ত মাছেরা। আর যারা ইউরিক অ্যাসিডকে তোমার মূত্রের মাধ্যমে বের করে তারা হচ্ছে ইউরিকোটলিক, তাহলে পাখি। তাহলে আমরা যে পেচ্ছাপ করি সেই পেচ্ছাপকে 3 ভাগ করছি আমরা। যেহেতু আমরা ইউরিয়া ব্যবহার বের করে শরীর থেকে, তাই আমরা হচ্ছে ইউরিকোটলিক, ইউরিওটলিক। আর যারা তোমার ইউরিক অ্যাসিডকে, যেমন হচ্ছে উট বলো বা তোমার পাখিদের বলো, তাদের ক্ষেত্রে কি, যেহেতু ওরা ইউরিক অ্যাসিডকে বের করে তখন ইউরিকোটলিক। আর মাছেরা কি করে, তোমার পেচ্ছাপের মাধ্যমে অ্যামোনিয়াকে বের করে দেয়, ওই জন্য ওরা হচ্ছে অ্যামোনোটলিক। এরপর চলেছে আমাদের কিডনির গঠন। কিডনি দেখতে কেমন হচ্ছে, কিডনি কি কি স্ট্রাকচার হয়ে দেখো। তাহলে মানব দেহে রেচনতন্ত্রে একজোড়া বৃক্ক, গোবিনী, একটা মূত্রাশয়, মূত্রনালী গঠন। তাহলে কি হচ্ছে, বৃক্ক রয়েছে আমাদের, এটা হচ্ছে আমাদের বৃক্ক। আর বৃক্ক থেকে কি হচ্ছে, এরকম একটা ইউরেটার বা যেটাকে আমরা গোবিনী বলছি, এই গোবিনী বা ইউরেটারটা কোথায় যাচ্ছে, এটাকে তোমার যেমন হচ্ছে একটা মূত্রাশয়, এরকম একটা আমাদের মূত্রাশয় রয়েছে, স্ফিংটার থাকে। তাহলে এই নালীটা এসে মিশছে কোথায়, সেটা মিশছে মূত্রাশয়, এসে মিশে যাচ্ছে, এই নালীটা এসে মিশছে। তো কিডনিতে মূত্র ফিল্টার হলো মূত্র উৎপন্ন হলো, মূত্রটা এসে কি মূত্রাশয় জমা হয়ে গেল। কার মাধ্যমে আসলো, এই গোবিনীর মাধ্যমে আসলো। এবং মূত্রাশয় আসলো। এবার এখান থেকে যে নালীটা বেরিয়ে গেলাম, যেটা পেনিসের মাধ্যমে বাইরে বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মূত্রনালী, যেটাকে আমরা ইউরেথ্রা বলছি। বৃক্ক, মানব দেহের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক। বৃক্ক কোথায় অবস্থান করছে, বৃক্ক দুটি মানব দেহের উদর গহ্বরের পিছনে, অর্থাৎ দেহ গহ্বর, পেটের যে গর্ত রয়েছে, পেট রয়েছে, পেটের পিছনের দিকে কোটি দেশে মেরুদণ্ডের উভয় পাশে অবস্থিত। আমাদের কোমরের ঠিক উপরটাতে কি হচ্ছে, দুই পাশে দুটো কিডনি অবস্থান করছে। ডান বৃক্কটি প্রথম ও তৃতীয় কটিদেশীয় কশরকার মাঝে, বাম বৃক্কটি দ্বাদশ তবে বক্ষদেশীয় কশরকা এবং দ্বিতীয় কশরকার মাঝে অবস্থান। অর্থাৎ পিঠের যে আমাদের হাড় থাকে, যেটা আমরা বলছি ভার্টিব্রা বা কশরকা। তো প্রথম দেখা, এই যে ডানটা করে থাকতে দেখো, ডানটা বলছে কি প্রথম তৃতীয় কোটি দেশে, আর বামটা থাকছে তোমার দ্বাদশতম বক্ষ দেশে, মানে বামটা হচ্ছে কিছুটা উঁচুর দিকে থাকবে, ডানটা কিছুটা নিচের দিকে থাকবে। গঠন, মানুষের বৃক্ক দেখতে হয় একটা সিমের বীজের মতো। বৃক্ষটির বাইরের দিকে যে আবরণ, এটা বলে ক্যাপসুলটা হচ্ছে আবরণ। তাহলে এখানে শর্ট কোশ্চেন এটা হতে পারে যে বৃক্ষের আবরণকে কি বলা হয়, ক্যাপসুল বলা হয়, বাইরের দিকে ক্যাপসুল বলে। এরপরে বলছে যে বৃক্ষের পার্শ্বদেশে উত্তলাকার, ভিতরের দিকে অবতলাকার খাঁজযুক্ত বৃক্ষের অবতল খাঁজটিকে আমরা কি বললাম, হাইলাম বলা। বৃক্ষের অবতলাকার যে খাঁজ, সেটাকে আমরা হাইলাম বলছি। অর্থাৎ বৃক্ষের দিকে, এই দেখুন হাইলাম, এই যে এটা হচ্ছে হাইলাম। বৃক্ষের ভিতরের দিকে যে অবতলাকার খাঁজ থাকে, এই অংশটাকে আমরা বলছি, এই অংশটাকে বলছি হাইলাম। এই খাঁজ অংশে বৃক্ক, শিরা, ধমনী, গোবিনী, মানে ধরনের এটা হচ্ছে বৃক্ক, তো এই যে খাঁজ অংশ, এটা হচ্ছে হাইলাম। এই হাইলামের মাধ্যমে কি ঢুকে, তোমার বৃক্কের ধমনী ঢুকছে, বৃক্কের শিরা ঢুকছে। এবার এটা কি হচ্ছে, এভাবে তোমার রেনাল পিরামিড গুলো অবস্থান করেছে। হলো, এবার এখান থেকে তোমার সেই ভেনগুলো তুমি চারিদিকে ছড়িয়ে রয়েছে, কর্টেক্স অঞ্চল দিয়ে ছড়িয়ে রয়েছে। হলো,
তারপর হচ্ছে লম্বচ্ছেদে বৃক্ষের দুটি স্পষ্ট অংশ দেখতে পাওয়া যায়। বাইরের দিকে যে গাঢ় অংশটা থাকে সেই অংশটাকে বলা হচ্ছে কর্টেক্স, আর ভিতরের দিকে যে ফাঁকা সাদা অংশটা থাকে তাকে বলা হয় মেডালা। হলো। তারপর হচ্ছে কি বৃক্ষের ফানেলের মতো দেখতে যে অংশ থেকে গভীর উৎপন্ন হচ্ছে তাকে পেলভিস বলা হয়ে থাকে। তাহলে পেলভিস কাকে বললাম আমরা? এই যে এই অংশটাকে বলছি আমরা বৃক্ষীয় পেলভিস। এই যে এই অংশটা, এটাকে আমরা বলছি বৃক্ষীয় পেলভিস, এই অংশটা বলা পেলভিস। বৃক্ষের পেলভিসের সঙ্গে যুক্ত থাকে মেজর ক্যালিক্স, মেজর ক্যালিক্স তো মাইনর ক্যালিক্স। তাহলে বৃক্ষের যে তোমার পেলভিস অংশ, এই যে অংশটা বৃক্ষের পেলভিস অংশ রয়েছে, সে বৃক্ষের পেলভিসের সঙ্গে যুক্ত থাকে একটা মেজর ক্যালিক্স, এগুলো মেজর ক্যালিক্স, আর ভিতরের দিকে থাকছে মাইনর ক্যালিক্স। মেজর ক্যালিক্সগুলো যুক্ত থাকে মাইনর ক্যালিক্সের সঙ্গে। বৃক্ষের মেডুলা অঞ্চলে কতগুলো সংখ্যাবাকার বা পিরামিডের স্থান দেখতে পাওয়া যায়, এগুলোকে বৃক্ষ পিরামিড, এই যেগুলো রেনাল পিরামিড বলা হয়ে থাকে, এগুলোকে এই অংশগুলো বৃক্ষ পিরামিড বলা হয়। এদের শীর্ষদেশে প্যাপিলা বলা হয়, শীর্ষদেশকে বলে এগুলো হচ্ছে কি তোমার বৃক্ষ পিরামিড বা রেনাল পিরামিড, এবং এদের শীর্ষদেশ অর্থাৎ এই অংশটাকে বলা হচ্ছে প্যাপিলা, প্যাপিলা বলা হয়। তারপর হচ্ছে কি এদের প্রতিটি বৃক্ষে অসংখ্য সূক্ষ্ম চুলের মতো কুণ্ডলী আকৃত নালিকা থাকে থেকে নেফ্রন বলা হয়। এক একটি বৃক্ষে প্রায় 10 লক্ষ করে নেফ্রন থাকে। এবার এই পিরামিড অংশ যে রয়েছে, এই পিরামিড অংশের মধ্যে থাকে তোমার নেফ্রন থাকে। এই নেফ্রনগুলোর সংখ্যা হচ্ছে প্রত্যেকটা বৃক্ষে 10 লক্ষ করে। তারপর এই নেফ্রনের মধ্যে তোমার ফিল্টার বা পরিশ্রুতকরণটা হয়। এরপরে কাজ দেখো, বৃক্ষের কাজ কি? তো বৃক্ষের কাজ হচ্ছে বিপাকজাত দূষিত পদার্থগুলোকে, বিশেষ করে নাইট্রোজেন ঘটিত এবং সালফার ঘটিত পদার্থগুলো মূত্রের সঙ্গে দেহের বাইরে নির্গত করা। অর্থাৎ আমাদের প্রোটিন ভাঙার ফলে যে সমস্ত তোমার সালফারযুক্ত বা তোমার হচ্ছে নাইট্রোজেন পদার্থ তৈরি হয়, সেগুলো শরীর থেকে বের করা। 2 নম্বর হচ্ছে কি দেহ এবং রক্তে জলের এবং খনিজ আয়ন পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করা। অর্থাৎ আমাদের দেহে যে অতিরিক্ত লবণ ঢুকে যায়, সেই অতিরিক্ত লবণটা পেচ্ছাপের মাধ্যমে কিন্তু বেরিয়ে গিয়ে আমাদের পিএইচ 7.4 মেনটেন হয়। আমাদের বডিতে যদি কোনো মিনারেলস বা আয়নের পরিমাণটা বেড়ে যায়, তবে সেই জিনিসটা তোমার এর মাধ্যমে ট্রান্সফার হয়ে গিয়ে মানে ফিল্টার হয়ে গিয়ে সেটা শরীরের বাইরে চলে যাবে। রক্তের কয়েকটি উপাদানের পরিমাণ নির্দিষ্ট রাখতে সহায়তা করা। অর্থাৎ যেহেতু মোটামুটি 180 লিটার রক্ত প্রতি 24 ঘন্টায় আমাদের ফিল্ট্রেশন হয়, যেখান থেকে মাত্র 1.5 লিটার তোমার পেচ্ছাপ আমাদের তৈরি হয় সারাদিনে। কয়েকটি পদার্থ যেমন হিপিউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, বেনজোইক অ্যাসিড ইত্যাদি উৎপন্ন করে। আবার রেনিন এরিথ্রোপয়েটিন ক্ষরণ করে প্রোস্টাগ্ল্যান্ডিন প্রস্তুত করে। অর্থাৎ এই কিডনির উপরে কি থাকে, একটা তোমার অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে। অ্যাড্রেনাল কিডনির উপরে থাকে, দুটো কিডনির উপরে থাকে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কি তৈরি হয়? প্রোস্টাগ্ল্যান্ডিন। অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে তোমার তৈরি হয় কি? অ্যাড্রেনালিন হরমোন, নালিন হরমোন। আর প্রোস্টাগ্ল্যান্ডিন কি করে? কোনো আক্রান্ত কোষ থেকে এই প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন ক্ষরণ হয়, যার মাধ্যমে আমরা ব্যথা বেদনা অনুভব করতে পারি। তাহলে এখানে আমরা কিডনির বাইরের দিকের আবরণকে বললাম আমরা ক্যাপসুল। কিডনির যে তোমার এই যে বাঁকানো অংশ, যেখানে তোমার রেনাল আর্টারি অর্থাৎ এই নীল কালার দেখো, এটা শিরা আর লাল কালার ধমনী ওর মধ্যে প্রবেশ করছে, সেটাকে বলা হচ্ছে তোমার হাইলাম বলা হয়। এবার এর দুটো অংশ দেখতে পাওয়া যাচ্ছে, লাল অংশটাকে কর্টেক্স বলা হয় এবং সাদা অংশটাকে মেডালা বলা হয়। এবার কর্টেক্স অংশে কি থাকে? বৃক্ষীয়। মেডালা অংশ বিশেষ করে বৃক্ষীয় পিরামিড, রেনাল পিরামিডগুলো থাকে। রেনাল পিরামিডের মধ্যে কি থাকে? নেফ্রন থাকে। প্রতিটি বৃক্ষের মধ্যে 10 লক্ষ করে নেফ্রন থাকে। এরপর হচ্ছে গোবিনী। দেখো গোবিনী বলতে এই যেটা হচ্ছে গোবিনী, এটা গোবিনী, যেটা দুটো বৃক্ষ থেকে দুটা গোবিনী বের হয়ে এসছে, যা মূত্রাশয়ের সঙ্গে যুক্ত হয়। তো প্রতিটি বৃক্ষের হাইলাম অঞ্চল, প্রতিটি বৃক্ষের হাইলাম অঞ্চল বলতে এই যে বাঁকা অংশটা, এটা এই যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলছি? হাইলাম বলছি। সরু নলাকার অংশকে গোবিনী বলে। দুটি বৃক্ষ থেকে উৎপন্ন দুটি গোবিনী মেরুদণ্ডের দুপাশ দিয়ে নিচের দিকে বিস্তৃত মূত্রথলি দুপাশে যুক্ত হয়। তাহলে এই দুটো গোবিনী কি হলো? বৃক্ষ হাইলাম অংশ থেকে বেরিয়েছে তোমার মূত্রাশয়ের গোবিনীর মূত্রাশয়ের সঙ্গে যুক্ত হলো।
বৃক্কের উৎপন্ন মূত্র গভীরের মাধ্যমে মূত্রথলিতে আসে। এবার মূত্রথলি, তাহলে এই মূত্রথলিতে কি রয়েছে দেখো, শ্রোণীগহ্বরে অবস্থিত পেশিময় থলির মতো অংশ যেখানে মূত্র 500 থেকে 600 ml সঞ্চিত থাকে তাকে মূত্রথলি বলে। পেশি স্তরটি ডেট্রুসর পেশি। মূত্রথলির ভিতরের গাত্রে পরিবর্তন সূচক আবরণে গলা থাকে। মূত্রাশয়ের নিচের দিকে ত্রিকোণাকার ট্রাইগন অংশ থাকে। এই যে ত্রিকোণাকার ট্রাইগন, এটা কোনো ট্রাইগন অংশ। এবং মূত্রনালীর এই অংশ উৎপন্ন হয় মূত্রাশয় মূত্রের সংমিশ্রণের চক্রাকার কি থাকে, এখানে তোমার স্ফিংটার থাকে, এটা বলা হয় স্ফিংটার। তাহলে এই যে মূত্রাশয় রয়েছে, মূত্রাশয়ের যে দেওয়াল, মূত্রাশয়ের যে দেওয়ালের মধ্যে কি রয়েছে, ডেট্রুসর পেশি রয়েছে, ডেট্রুসর পেশি। এবার এই ডেট্রুসর পেশির কাজ কি, যখন গভীরের মাধ্যমে মূত্রাশয়ে মূত্র জমা হয়, 500 থেকে 600 ml মূত্র যখন জমা হয়ে যায়, তখন সেই পেচ্ছাপটা কি করে, তোমার বাইরের দিকে ওয়ালের উপরে সাধারণত প্রেশার ক্রিয়েট করে, মূত্রাশয় ভিতরের দিকে ওয়ালটাতে প্রেশার ক্রিয়েট করে, যার ফলে কি হয়, যখনই ওয়ালের উপর প্রেশার ক্রিয়েট করে সেখান থেকে মেসেজটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে যায়, এবং সেখান থেকে চলে যাওয়ার ফলে এই স্ফিংটারটা তখন কি, স্ফিংটার মেসেজ আসে, স্ফিংটারটা খুলে যায়, খুলে কি পেচ্ছাপগুলো আমাদের বাইরে বেরিয়ে, দেহের বাইরে বেরিয়ে আসে। আর যদি পেচ্ছাপ না খুলে তখন সেখানে কি হচ্ছে, তখন পেচ্ছাপ ওখানে জমা হতে থাকে। তারপর মূত্রনালী, ইউরেথ্রা, যেটা আমরা পেচ্ছাপের, যেটা আমরা আমাদের পেনিসের মাধ্যমে, তোমার কি হয়, ছেলেদের ক্ষেত্রে পেনিসের মাধ্যমে, মেয়েদের ক্ষেত্রে ভ্যাজাইনার মাধ্যমে তোমার দেহের বাইরে নির্গত হয়ে যায়। এরপরে চলো বলছে কি নেফ্রন। তাহলে আমরা দেখলাম কি প্রত্যেকটা বৃক্কের মধ্যে কি রয়েছে, নেফ্রন রয়েছে। সেই নেফ্রনটা কত, 10 লক্ষ করে নেফ্রন রয়েছে। আমরা এখানে দেখো এই যে রেনাল পিরামিডগুলো আমরা পড়েছিলাম, যে রেনাল পিরামিড, এই রেনাল পিরামিড অংশে কি থাকছে, আসলে এর মধ্যে নেফ্রন থাকছে, এই যে এই গঠনটা থাকছে। তাহলে দেখো বলছে নেফ্রনের গঠনগত অংশগুলো হলো কি, ম্যালফিজিয়াম নালিকা, ম্যালফিজিয়াম কর্পাসেল বলা হয় এটাকে। ম্যালফিজিয়াম নালিকা দুটো অংশ নিয়ে তৈরি, একটা বোম্যান ক্যাপসুল, এটাকে বলছে ম্যালফিজিয়াম, ধরুন এটা হচ্ছে ম্যালফিজিয়াম কর্পাসেল, যেখানে কি রয়েছে, যেখানে তোমার বোম্যান ক্যাপসুল রয়েছে, আর রয়েছে কি গ্লোমেরুলাস রয়েছে। অর্থাৎ এটা 50 মাইক্রোমিটারের পাইপ যে ঢুকছে, তারপর এটার সঙ্গে 1 মাইক্রোমিটারের 50খানা পাইপে ভেঙে যাচ্ছে, 50 পাইপে ভেঙে যাচ্ছে। তারপরে এখান থেকে তোমার বেরিয়ে আসছে কি, একটা 25 মাইক্রোমিটার ন্যানোমিটার সাইজের সঙ্গে একটা পাইপ বেরিয়ে আসছে। তাহলে এটা 50 ন্যানোমিটার, এটা হচ্ছে কত, 25 ন্যানোমিটার, আর এরা হচ্ছে কি 1 ন্যানোমিটার। তাহলে ভাবো একটা মোটা পাইপ থেকে যখন সরু পাইপের জল প্রবেশ করে তখন সেটা প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি হবে, সেটা হচ্ছে। আর এটা হচ্ছে কি বোম্যান ক্যাপসুল, এটা হচ্ছে বোম্যান ক্যাপসুল, বোম্যান ক্যাপসুল, আর এটা হচ্ছে তোমার গ্লোমেরুলাস। তারপর হচ্ছে কি, এরপর চলে আসছে দেখো নেফ্রনের বৃক্ক নালিকা। এবার বৃক্ক এখানে আমরা পিসিটি বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল বলা হয়ে থাকে, নিকটবর্তী সংগ্রাহী নালিকা। তারপর এখান থেকে বেরিয়ে আসছে কি, এখান থেকে বেরিয়ে আসছে তোমার লুপ অফ, এই যে পিসিটি, এটা হচ্ছে পিসিটি। তারপর বেরিয়ে আসছে কি লুপ অফ হেনলি, অর্থাৎ অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং নামের পরে তোমার কি বেরিয়ে আসছে, লুপ অফ হেনলি। লুপ অফ হেনলিটা তোমার সাথে কি হলো, এর উপরের দিকে উঠে গিয়ে আবার ডিসিটির সঙ্গে যুক্ত, ডিজিটাল কনভলিউটেড টিউবিউল, এবং সেখান থেকে তোমরা আসলে কোথায়, এই যে কালেক্টিং ডাক্টে চলে আসলো, কালেক্ট থেকে তোমার বাইরের দিকে ইউরেটারে দেহের বাইরে চলে গেল। এবার চলো আমরা দেখি কি হচ্ছে, যে ম্যালফিজিয়াম কণিকা এর কাজ কি দেখো। তো ম্যালফিজিয়াম কণিকার মধ্যে দেখো, এটা বললাম কি যে এটা নেফ্রনের বদ্ধ গোল ফানেলের মতো স্ফীত অংশ। তো নেফ্রনের মধ্যে যে ফানেলের মতো অংশ থাকছে প্রথমের দিকে, সেটাকে আমরা বলছি কি, সেটাকে বলছি আমরা বোম্যান ক্যাপসুল। এটা কত, এর ব্যাস 200 মাইক্রো, এর মধ্যে কিছু 200 মাইক্রোমিটার ব্যাস রয়েছে। এটি গ্লোমেরুলাসকে বেষ্টন করে থাকে, এটা দুটি কোষস্তর নিয়ে গঠিত। তাহলে এটাকে বোম্যান ক্যাপসুল, যেটা গ্লোমেরুলাসকে বেষ্টন করে রয়েছে,
এবং এখানে কি থাকে, বাইরের দিকে প্যারাইটাল স্তর থাকে, বাইরের দিকে যে কোষ থাকবে তাকে বলে প্যারাইটাল স্তর, আর ভিতরের দিকে যে কোষ থাকবে ভিসারাল স্তর। ভিসারাল স্তর নামটা হওয়ার কারণ হচ্ছে কি, যেখানে ভিসারাল কথা যেখানে পাবে বুঝবে সেখানে ব্লাড ভেসেল অর্থাৎ রক্ত বা ধমনী শিরাগুলো রয়েছে। তাহলে একটা অন্তর্মুখী মহাধমনীর মাধ্যমে রক্ত এর মধ্যে ঢুকে পড়ে। তো এবার কি থাকে এখানে, এর ভিতরের দিকে কোষগুলো আসলে এরকম ভাবে তোমার পোডোসাইট কোষ থাকে। পোডোসাইট কোষ, পোডোসাইট, প্রত্যেকটা পোডোসাইট কোষের মধ্যবর্তী স্থানে কিছু ফাঁকা জায়গা থাকে, যার মাধ্যমে তোমার ফিল্ট্রেশনের মাধ্যমে জলটা ভিতরের দিকে চলে আসে। এর কাজ কি দেখো, বলছে গ্লোমেরুলাসকে ঢেকে রাখে। এছাড়া এর ভিতরের দিকে যে লাল অংশ গ্লোমেরুলাস, এই অংশটাকে ঢেকে রাখছে কে, বোম্যান ক্যাপসুল। গ্লোমেরুলাসকে পরিশ্রুত গ্লোমেরুলার পরিশ্রুতকে বৃক্ক নালিকায় প্রেরণ করে। তাহলে এখানে যে সমস্ত জিনিসগুলো এখানে ধরুন অ্যাফারেন্ট নার্ভ যে ঢুকলো অন্তর্মুখী মহাধমনীকে ধরলো, এটা ব্যাস কত, এটা ব্যাস হচ্ছে 50 মাইক্রোমিটার, আর এটার ব্যাস হচ্ছে তোমার 25 মাইক্রোমিটার। আর এই 50 মাইক্রোমিটার ব্যাসযুক্ত নালী ভিতরের দিকে 50খানা 50, যেটা 1 মাইক্রোমিটার করে সাইজ হলো ডিভাইড হচ্ছে। গ্লোমেরুলাস, এটা হচ্ছে গ্লোমেরুলাস। অন্তর্মুখী ধমনিকা 50 মাইক্রোমিটার ব্যাস, বোম্যান ক্যাপসুলের ভিতরে ঢুকে 1 মাইক্রোমিটার ব্যাস সমান 50 রক্তালক বিভক্ত হয়, এবং জালকগুলো পুনরায় মিলিত হয়ে বহির্মুখী ধমনিকা অর্থাৎ এই যে বহির্মুখী ধমনী বাইরে দিয়ে বেরিয়ে আসলো তৈরি করেন, বেরিয়ে আসে। বোম্যান ক্যাপসুলের ভিতরে রক্তচালকের গুচ্ছকে গ্লোমেরুলাস, রক্তচালকের যে গুচ্ছ তাকে গ্লোমেরুলাস বলছি আমরা। কাজ করে পরিশ্রাবক রূপে কাজ করে রক্ত দূষিত পদার্থগুলিকে পরিশ্রুত করে। অন্তর্মুখী ধমনিকা বা বহির্মুখী ব্যয় কম হয়, তাহলে এখানে কি দেখো একটা মোটা পাইপ, যেমন অন্তর্মুখী ধমনিকাটা মোটা পাইপ 50 মাইক্রোমিটার, কিন্তু ওটা ভিতরের দিকে কত 1 মাইক্রোমিটার একটা পাইপের মধ্যে ঢুকে পড়ছে। তাহলে ভাবো যে ওর চাপ কত বেশি হবে। সেই বেশি অতিরিক্ত চাপের জন্য কি হয়, এখান থেকে তোমার নিউট্রিয়েন্টগুলো সব বেরিয়ে চলে আসে, রক্ত দ্রবীভূত যে সমস্ত পদার্থ রয়েছে সেগুলো এই বোম্যান ক্যাপসুল থেকে বেরিয়ে এসে গ্লোমেরুলাসের মাধ্যমে কোথায় আসলে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউব অর্থাৎ নিকটবর্তী সংগ্রাহী নালিকার মধ্যে চলে আসে। এবং এখানে যে কোনো এখানে শোষণটা হয় বা ফিল্টারটা হয় সেটাকে বলা হয় আলট্রা ফিল্ট্রেশন। আলট্রা ফিল্ট্রেশন এটা কিসের জন্য হচ্ছে, এটা হচ্ছে একমাত্র অতিরিক্ত চাপের জন্য। তারপর দেখো কেমন বলছে, এরপরে চলে আসছে কিছু আমাদের বৃক্কীয় নালিকা। তাহলে এখানে বৃক্কীয় নালিকা দেখো, এই যে নিকটবর্তী সংগ্রহ, এটা প্রক্সিমাল টিউবুল বা নিকটবর্তী সংগ্রহ নালিকা, এটা ডিস্টাল টিউবুল মানে হচ্ছে দূরবর্তী সংগ্রহ নালিকা, এটা হচ্ছে হ্যান্ডি লুপ। তাহলে দেখো নিকটবর্তী সংগ্রহ নালিকার কি কাজ হচ্ছে দেখো, তাহলে আমরা এটা হচ্ছে, এটা আমরা পড়লাম কি এক্ষুনি পড়লাম, এটা বোম্যান ক্যাপসুল এবং মধ্যে লাল অংশের হচ্ছে গ্লোমেরুলাস। এখানে তাহলে ফিল্টার হয়ে গেল, আলট্রা ফিল্ট্রেশন হলো। এবার বোম্যান ক্যাপসুলের পরবর্তী অধিকতর কুণ্ডলী আকৃত নলাকার অংশটিকে নিকটবর্তী সংগ্রাহী নালিকা বলে। এই সাদা অংশটা দেখছো, এই অংশের মধ্যে থাকছে। এই প্রাচীরের এক স্তর বিশিষ্ট ঘনতলাকার আবরণী দ্বারা গঠিত মুক্ত প্রান্ত অবস্থিত মাইক্রোভিলি ব্রাশ বর্ডার গঠন করে। এই ব্রাশ বর্ডার শোষণ তল বৃদ্ধি করে, অর্থাৎ এটা যদি তুমি কোষ পর্দার ভিতরের অংশটা দেখো তাহলে দেখতে হবে এরকম গঠনটা হচ্ছে এরকম আঙ্গুলের মতো অনেক প্রবর্ধক রয়েছে যার মধ্যে ব্রাশ বর্ডার তৈরি করছে। কেন তৈরি করছে, যাতে এর সারফেস এরিয়া বা ক্ষেত্রফলটা বেশি হয়, বেশি বেশি করে শোষণ করতে পারে, পুনঃশোষণ করতে পারে। কাজ কি দেখো, এই অংশে গ্লোমেরুলার পরিশোধ থেকে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, ক্রিয়েটিন, সালফেট, ফসফেট, সোডিয়াম প্রভৃতি শোষণ করে। অর্থাৎ গ্লোমেরুলাসের মধ্যে যে আলট্রা ফিল্ট্রেশন হলো সেখান থেকে এই সমস্ত টিস্যুটির মধ্যে যাওয়ার সময় কি কি শোষণ হয়, এখানে শোষণ হয় তোমার গ্লুকোজ হয়, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, ক্রিয়েটিন, সালফেট, ফসফেট, সোডিয়াম শোষণ হয়। এবার লুপ অফ হেনলি, দেখো হেনলির ক্ষেত্রে কি এক জল পাচ্ছ আর এক সোডিয়াম ক্লোরাইড পাচ্ছ। এবার যে সমস্ত প্রাণী যত বেশি তোমার কম জলযুক্ত স্থানে বসবাস করে তাদের ক্ষেত্রে হেনলিপটা তত বেশি হয়, কারণ তত বেশি জলের পুনঃশোষণ হয়। এই অ্যারোটা এদিকে দেওয়ার মানে হচ্ছে নেফ্রন থেকে বডিতে পুনঃশোষণ হচ্ছে, আর অ্যারোটা এর ভিতরে দেওয়া সোডিয়াম মানে এই যখন প্রোটনটা ভিতরে দেওয়া আছে, মানে হচ্ছে এটা কি শরীর থেকে শোষণ করে কোথায় দিল,
তোমার এই নালিকা বাহ্যের মাধ্যমে দিয়ে দিল। তারপর হচ্ছে হেনলি লুপ, নিকটবর্তী এবং দূরবর্তী সংবর্ত নালিকার মাঝে অবস্থিত ইউ আকৃতির পুরো ইউ আকৃতির যে লুপ রয়েছে তাকে হেনলি লুপ বলে। এটি ঘনাকার কোষ মানে এদের যে আবরণী কোষগুলো রয়েছে ঘনকের মতো, চারটি বাহু সমান থাকবে, সেটাকে ঘনক বলা হয়। হলো, এবার হচ্ছে কি দেখো বলছে এর মধ্যে H2 এবং সোডিয়াম ও আয়রনের পুনঃশোষণ এবং শোষণের মধ্যে পার্থক্য রয়েছে। শোষণ মানে যখন সেটা নিউরনের বা নেফ্রনের মধ্যে ঢুকলো তখন সেটা শোষণ, আর নেফ্রন থেকে যখন আবার শরীরের মধ্যে ফিরে আসছে উপকারী পদার্থ তখন সেটা পুনঃশোষণ। মনে রাখবে যে যখন শরীর থেকে নেফ্রনের মধ্যে কোনো রেশন পদার্থ ঢুকছে তখন সেটাকে শোষণ বলছি, আবার নেফ্রন থেকে যখন কোনো একটা অংশ তোমার শরীরের মধ্যে ফিরে আসছে তখন সেটাকে বলা হচ্ছে পুনঃশোষণ বা রিঅ্যাবজর্পশন। তাহলে এখানে কি হলো, জল এবং সোডিয়াম ক্লোরাইডের পুনঃশোষণ হলো, অর্থাৎ শরীরে আবার ফিরে আসলো। দূরবর্তী সংগ্রহ, এই সাদা অংশটাকে দেখো, দূরবর্তী সংগ্রহ নালিকা বলছে যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল ডিসিটি, এটি হলো হেনলি লুপের পরবর্তী কম কুণ্ডলী আকৃত মোটা নলাকার অংশ। এই অংশে কিন্তু ব্রাশ বর্ডার থাকে না। তাহলে পিসিটিতে কি থাকলো, ব্রাশ বর্ডার থাকলো, ব্রাশ বর্ডার। এটা কি করছে, এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি করে শোষণে সাহায্য করছে, বেশি শোষণ করছে। এখানে কিন্তু ব্রাশ বর্ডার এপিথেলিয়াম থাকবে না। এর কাজ কি দেখো, জল, বাইকার্বনেট, সোডিয়াম, ক্লোরিন প্রভৃতি শোষণ করে, অর্থাৎ এর কি শোষণ হলো দেখো, পটাশিয়াম শোষণ হলো, প্রোটনের শোষণ হলো। আর কি কি পুনঃশোষণ হচ্ছে দেখো, শরীরে ফিরে গেল সোডিয়াম ক্লোরাইড, জল, বাইকার্বনেট শরীরের মধ্যে ফিরে গেল, হলো পেপটিক অ্যাসিড প্রতিক্রিয়ার ক্ষরণায়। এরপরে কি হচ্ছে, এটাকে লাগছে কোথায়, কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহী নালিকার মধ্যে লাগছে, এবং যে ফিল্টার অংশগুলো চলে আসলো এবং উপকারী জিনিসগুলো আবার শরীর রক্তের মধ্যে ফিরে গেল। তো যে রেশন পদার্থগুলো এর মধ্যে ফিল্টার কালেক্টিং ডাক্টে ছিল সেটা কালেক্টিং ডাক্ট থেকে হয়ে গেল কালেক্টিং ডাক্টে ডাইরেক্ট তোমার এই পেলভিস অংশে, ফাঁকা যে অংশটা পেলভিস রয়েছে পেলভিস অংশে গিয়ে জমা হবে। তারপর হচ্ছে কালেক্টিং টিউবিউল, এই যে কালেক্টিং ডাক্ট, এটা হচ্ছে কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহী নালিকা। তারপর হচ্ছে কি দেখো বলছে নেফ্রনের ডিসিটি অংশে সংগ্রাহী নালিকার সঙ্গে যুক্ত থাকে। ডিসিটি অংশ সাধারণ কোথায়, এই যে ডিসিটি অংশ, অর্থাৎ এই যে ডিস্টাল টিউবিউল কার সঙ্গে যুক্ত আছে, এই সংগ্রাহী নালিকার সঙ্গে যুক্ত রয়েছে। তারপর বলছে কি এটি লম্বা নলাকার অংশ, সরল ঘনতলাকার কোষ দ্বারা গঠিত। এর শেষ অংশটা মোটা হয়, অর্থাৎ এর শেষ অংশটা কি হচ্ছে, মোটা হচ্ছে। বর্তমানে এটি নেফ্রনের অংশরূপে গণ্য করা হয় না। বর্তমানে এই যে সংগ্রাহী নালিকা রয়েছে এটাকে নেফ্রনের অংশ হিসেবে গণ্য করা হয় না। এটি নেফ্রন এবং সংগ্রাহী নালিকার ভ্রূণের উৎপত্তি থেকে পৃথক পৃথক। কাজ হচ্ছে মূত্রকে বৃক্কের মাইনর ক্যালিক্স অংশে প্রেরণ করে কিছুটা জল শোষণে সাহায্য করা, অর্থাৎ এখানে যে জিনিসগুলো রয়েছে এখানে জল শোষণ করছে এবং কিডনিতে প্রেরণ করছে। মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা, তাহলে এতগুলো যে ফিল্টার হলো কেন হলো, এখানে কতটা ফিল্টার হচ্ছে, 180 লিটার রক্ত প্রতি 24 ঘন্টায় ফিল্টার হওয়ার ফলে মাত্র 1.5 লিটার তোমার ইউরিন তৈরি হবে। এবার বলছে রক্তের পরিস্রবণ, ইউরিয়া এবং অন্বেষণ পদার্থ রক্তের অন্তর্মুখী ধমনিকার মধ্যে, যেটা অন্তর্মুখী ধমনিকা আসলে রক্তরসের প্রোটিন এবং রক্তকণিকা বাদে যাবতীয় অংশ উৎসবের দ্বারা তোমার রক্তজারকের প্রাচীরে অন্য অতিক্রম করে বোমান ক্যাপসুলে প্রবেশ করে। তারপর বলছে কি দেখো বলছে একে পরিস্রবণ বলা হয়, বোমান ক্যাপসুলে প্রবেশ করে। গ্লোমেরুলাস পরিস্রবণ কথার মানে হচ্ছে আলট্রাফিল্ট্রেশন বা গ্লোমের পরিশুদ্ধকরণ। যে হ্যাঁ, পরিশুদ্ধ যে তরল বোমান ক্যাপসুলে প্রবেশ করে তা গ্লোমেরুলাসের পরিস্রবণ বরাবর, অর্থাৎ এটা যে এই যে আমরা পড়লাম এটা বোমান ক্যাপসুল। এবার এখানে কি পোডোসাইট কোষগুলো থাকে, আর এখানে তোমার হচ্ছে কি
তারপর কি হচ্ছে 180 লিটার পরিশোধিত হয়। বৃক্কনালিকা দ্বারা পুনঃশোষণ মানে নেফ্রন থেকে জিনিসটা বডিতে শোষণ হচ্ছে, তখন সেটা হচ্ছে পুনঃশোষণ। পরিশোধিত তরল বোম্যান ক্যাপসুল থেকে বৃক্কনালিকায় প্রবেশ করে। বৃক্কনালিকায় বিভিন্ন অংশের মধ্যে যাওয়ার সময় দেহের পক্ষে প্রয়োজনীয় বস্তু সমূহ যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, লবণ, অধিকাংশ জল এই পরিশোধ থেকে পুনঃশোষিত রক্তে ফিরে আসে। বৃক্কনালিকার দ্বারা ক্ষরণ। বৃক্কনালিকার কোষগুলো কিছু কিছু বস্তুর ক্ষরণ করে, যেমন প্রোটন করে, পটাশিয়াম করে, অজৈব ফসফেট। এই যে প্রোটন, পটাশিয়াম, অজৈব ফসফেট এগুলো ওরা এই নালিকাগুলোই ক্ষরণ করছেন। তারপর হচ্ছে ক্ষরণ করে, এই বৃক্কনালিকা তরলের সঙ্গে মিশে যায়। এই প্রক্রিয়ার মাধ্যমে অম্লক্ষারের সাম্য অবস্থা নিয়ন্ত্রিত হয়। নতুন পদার্থ উৎপাদন। বৃক্কনালিকায় কোষগুলো কোনো কোনো বস্তু অ্যামোনিয়া, অজৈব ফসফেট, পিউরিক অ্যাসিড উৎপন্ন করে বৃক্কনালিকার তরলে মিশিয়ে দেয়। অ্যামোনিয়া এভাবে পরাগপ্রস্রবণ, পুনঃশোষণ, ক্ষরণ, নতুন পদার্থ উৎপাদনের মাধ্যমে গ্লোমেরুলাসের পরিশ্রুত মুক্ত। তাহলে কি হলো, এখানে ফিল্টার হলো, পিসিটিতে হ্যান্ডেল ফিল্টার হলো, বিসিবি ফিল্টার হলো, কালেক্টিং ডাক্টার আসলে, তারপর আলটিমেট পেচ্ছাপ তৈরি হচ্ছে। জলের পুনঃশোষণ দুটোভাবে ঘটে, একটা হচ্ছে সক্রিয় পুনঃশোষণ আর নিষ্ক্রিয় পুনঃশোষণ। দেখো, বৃক্কনালিকার প্রথম সংবর্ত নালীতে অর্থাৎ প্রক্সিমাল টিউবুলে 80% জলের পুনঃশোষণ ঘটে, এটি সক্রিয় পুনঃশোষণ পদ্ধতি। তার কি হচ্ছে এখানে দেখো, বৃক্কনালিকার দ্বিতীয় সংবর্ত নালিকা 20% জল, মানে 80% ওয়াটার এখানে শোষণ হচ্ছে, যেটাকে বলা সক্রিয়। মাত্র 20% ওয়াটার তোমার এখানে তোমার পুনঃশোষণ ঘটছে। অর্থাৎ আমাদের শরীরের যতগুলো জল বেরিয়ে যাচ্ছিল গ্লোমেরুলাসের মাধ্যমে, তার 80% আবার ফিরে আসছে কার মাধ্যমে? পিসিটির মাধ্যমে, প্রক্সিমাল কনভার্টেড টিউবুল বা মানে যেটা বলছে কি প্রথম সংবর্ত নালীতে। আর 20% জল তোমার দ্বিতীয় সংবর্ত নালীর মাধ্যমে ফিরেছে। দেখো জলটা বেরিয়ে আসছে, এখানে জলটা বেরিয়ে আসছে। তারপর তাহলে এটা প্রশ্ন আসতে পারে, সক্রিয় জলের সক্রিয় পুনঃশোষণ কোথায় ঘটছে? পিসিটিতে, নিষ্ক্রিয় হচ্ছে ডিসিটিতে। এবং এই জায়গাটাতে কি হচ্ছে, এই যে ডিস্টাল কনভার্টার এখানে কাজ করছে কে? অ্যান্টি ডাইউরেটিক হরমোন এডিএইচ। এডিএইচ কি করছে? এই যে কোষ পর্দা, সেই কোষ পর্দার ভেদ্যতাকে বাড়িয়ে দিচ্ছে, যার ফলে এই নালী থেকে বেশি বেশি পরিমাণে জল তোমার বডিতে পুনঃশোষণ হচ্ছে। কারণ জলের ঘনত্ব কমে গেলে কি হবে? আমাদের তোমার জল কমে গেলে আমাদের তোমার ডায়াবেটিস ইনসিপিটাস হয়ে যাবে। অর্থাৎ অতিরিক্ত যদি এডিএইচ হরমোন ক্ষরণ না হয়, তাহলে এখানে 20% জলের পুনঃশোষণটা হবে না, যার ফলে অতিরিক্ত জল আমাদের পেচ্ছাপের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাবে, এবং যে ডিজিজটা হবে তার নাম হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র। যেখানে আমরা নর্মাল 180 লিটার জল ফিল্টার করে মাত্র 1.5 লিটার মূত্র উৎপন্ন হয়, সেখানে 180 লিটার রক্ত ফিল্টার করে মোটামুটি তোমার 24 থেকে 30 লিটার জল পার ডেতে আমাদের পেচ্ছাপ আকারে বেরোবে 24 লিটার থেকে 30 লিটার। তারপর কি বলছে এখানে, তাহলে এক হচ্ছে পিসিটি, ডিসিটি, লুপ অফ হেনলি, কালেক্টিং ডাক্ট এবং বাইরে যেটা হচ্ছে ম্যালফিজিয়ান। এটা হচ্ছে তোমার এদের কাজ। এরপরে চলে এসেছে যে আমাদের মানবদেহে অতিরিক্ত রেচনাঙ্গ কী কী রয়েছে। দেখো, আমাদের যকৃতের মধ্যে মোটামুটি 500 ধরনের কাজ হয়। এই যকৃতের মধ্যে আমাদের বিপাক্রিয়া, প্রোটিনের বিপাক্রিয়ার মাধ্যমে যে মানে অ্যামোনিয়া তৈরি হয়, সেই অ্যামোনিয়াগুলো তোমার থেকে অ্যামোনিয়া থেকে আবার অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়। এই ইউরিয়াটা কোথায় তৈরি হলো? ইউরিয়া তৈরি হলো তোমার কোথায়? সেটা তৈরি হলো যকৃতের মধ্যে, এবং সেই যকৃত থেকে তারপর রক্তের মাধ্যমে গিয়ে কিডনির মাধ্যমে পরিশ্রুত হয়। তাহলে যকৃতের কাজ অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি করা। মৃত আরবিসির হিমোগ্লোবিন বিশ্লিষ্ট করে বিলিরুবিন বিলিভাইড করা। অর্থাৎ আরবিসির আয়ু কত? 120 দিন। 120 দিন পর আরবিসিগুলো নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার ফলে ওর মধ্যে কি বিলিরুবিন বিলিভাইড গঠিত হয়, যে রক্তের মাধ্যমে কিডনিতে ফিল্টার হয়ে যায়। বিভিন্ন ওষুধের বিষক্রিয়া থেকে রক্ষা করতে সামান্য কোলেস্ট্রল লেসিথিন ত্যাগ করে যকৃত সাহায্য করে। অর্থাৎ বলছে বিভিন্ন ডিটক্সিফাই করার জন্য, অর্থাৎ যকৃতের কাজ হচ্ছে যেটা ডিটক্সিফাই। এখানে গলগি বডি প্রচুর পরিমাণে থাকে, এই গলগি বডি হেল্প করে ডিটক্সিফাই, অর্থাৎ তার বিষক্রিয়া দূর করতে সাহায্য করে। আবার কি বলছে, এখানে সামান্য কোলেস্ট্রল লেসিথিন ত্যাগ করে যকৃতের জন্য সাহায্য করে। লেসিথিন কি? লেসিথিন হচ্ছে একটা বাহক। ফুসফুস,
তাহলে আমরা জানি ফুসফুসের মাধ্যমে কার্বন আমাদের শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেটা আমাদের ফুসফুসের মাধ্যমে, ফুসফুসে কি থাকে, এটা হচ্ছে আমাদের ফুসফুস ধরে নাও। ফুসফুস থেকে এখানে আমাদের ফ্যারিংস রয়েছে, ল্যারিংস রয়েছে, ট্রাকিয়া রয়েছে, ট্রাকিগুলোর ভিতরের দিকে ট্রাকিউল ভাগ হচ্ছে, ট্রাকিউলগুলো আবার অনেক অসংখ্য ব্রাঞ্চ হওয়ার পরে সে ব্রঙ্কিয়ালগুলো আবার কি করলো, শেষের দিকে অ্যালভিওলায় থাকছে এভাবে। আর অ্যালভিওলার চারিদিকে কি থাকছে দেখো, প্রচুর রক্তবাহ থাকছে, ধমনী এবং শিরা থাকছে। তাই সেই এটাকে মানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এই সমস্ত অ্যালভিওলার এই সমস্ত ছিদ্রের মাধ্যমে, ছোটো ছোটো ছিদ্রের মাধ্যমে তোমার দেহের বাইরে নির্গত করে। তারা বলছে কি বলছে, পূর্ণবয়স্ক মানুষের দুটি ফুসফুস দৈনিক প্রায় 400 থেকে 500 ml জলীয় বাষ্প এবং 18 লিটার CO2 ত্যাগ করে। আমাদের তাহলে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে সারাদিনে 18 লিটার CO2 তৈরি হয় এবং 400 থেকে 500 ml জলীয় বাষ্প তৈরি হয়, যেটা আমাদের নাসারন্ধ্রের মাধ্যমে বেরিয়ে যায়। এরপরে হচ্ছে আমাদের স্কিন বা ত্বক। তাহলে আমাদের ত্বকটা ভালো করে দেখো, আমাদের ত্বকটা কি নিয়ে তৈরি দেখো। প্রথমে হচ্ছে আমাদের স্ট্র্যাটাম কর্নিয়াম, প্রথমে আমাদের যে বাইরের দিকে যে আবরণটা থাকে সেটা বলে স্ট্র্যাটাম কর্নিয়াম। এরপর থাকে এখানে আমাদের যে হেয়ার থাকে, হেয়ার ফলিকলগুলো স্কিনের মধ্যে এভাবে তোমার যুক্ত থাকে এবং হেয়ার ফলিকলের সঙ্গে ধমনী এবং শিরা যুক্ত থাকে। তারপর সিবেসিয়াস গ্ল্যান্ড হেয়ার যে হেয়ার ফলিকল যেটা থাকে, হেয়ার ফলিকল কিছুটা উপরের দিকে তোমার সিবাম বা মুখের ঘাম বেরোয়। তারপর হচ্ছে কি সিবেসিয়াস গ্ল্যান্ড হলো। তারপর ভিতরের দিকে রয়েছে আমাদের সুয়েট গ্ল্যান্ড। সুয়েট মানে ঘাম তৈরি হওয়ার গ্রন্থি, যে দেখো এই নালীর মাধ্যমে ডাইরেক্ট সুয়েট পোরের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে এসছে। তার বিষয় হচ্ছে ঘর্মগ্রন্থি। তাহলে এই ত্বক হচ্ছে স্পর্শেন্দ্রিয় হয়ে রেচনে সাহায্য করে। ত্বকের ডার্মেসিস স্তরে অবস্থিত ঘর্মগ্রন্থির মাধ্যমে ঘর্মক্ষরিত হয়। ঘরের মাধ্যমে জল, সোডিয়াম ক্লোরাইড, সামান্য ইউরিয়া নিঃসৃত হয়। সেরোমিনের গ্রন্থি নিঃসৃত সেরোমেন, সিবেসিয়াস গ্রন্থি গঠিত সিবামের সিবামের মাধ্যমে সিবাম মানে হচ্ছে কানের যেটা খৈল বলি আমরা, তোমাদের কোলেস্ট্রল ফ্যাটি অ্যাসিড নিঃসৃত হয়। তাহলে সিবাম মানে হচ্ছে তোমার কানের মধ্যে থাকে সেরোমেন, আর সিবাম হচ্ছে কি মুখে থেকে অনেক সময় কি চিটচিটে পদার্থ বেরোয়, সেগুলোকে বলা হয় তোমার সিবাম বা সেরোমেন সিবাম বলা হয়ে থাকে, যার মধ্যে কোলেস্ট্রল ফ্যাটি অ্যাসিড নিঃসৃত হয়। তাহলে ঘর্মগ্রন্থি দেখো গঠন, ঘর্মগ্রন্থি পেঁচানো নলাকার, এটা পেঁচানো, পেঁচিয়ে আছে নলাকার হয়ে আছে। সিবেসিয়াস গ্রন্থির শাখা প্রশাখাযুক্ত গোলাকার ও বৃত্তাকার, দেখো তাহলে ঘর্মগ্রন্থি হচ্ছে পেঁচানো নলাকার, এটা হচ্ছে গোলাকার বা শাখাযুক্ত হয়। নালীর উপস্থিতি, এগুলো নিজস্ব নালী আছে যা ত্বকের উপরিভাগ উন্মুখ, দেখো এর নিজস্ব নালী রয়েছে, এই নালীর মাধ্যমে সে করে বাইরের দিকে ত্বকে উন্মুক্ত হয় ডাইরেক্ট, কিন্তু এদের নিজস্ব নালী নেই, লোমকূপের গোড়ায় উন্মুক্ত হয়। এই জন্য এর নিজস্ব নালী না থাকায় লোমকূপের গোড়াতে উন্মুক্ত হয়, যার ফলে কি নিচ থেকে পদার্থ সহজে বাইরে বেরিয়ে আসে। প্রধান কাজ জলের ঘর্মি নিঃসরণ করে তৈলাক্ত সিবাম। অর্থাৎ আমাদের দেখবে রাত সন্ধ্যা 8-9টার দিকে আমাদের মুখ থেকে তেলে পদার্থ বেরোবে, ঘুম থেকে উঠলে দেখবে তেলে পদার্থ বেরোয়, সেই তেলের পদার্থগুলোই হচ্ছে তোমার হচ্ছে সিবাম। তাহলে আমাদের এই সিবাম কি হচ্ছে, এই সিবামের মধ্যে যদি আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তাহলে সেখানে আমাদের অ্যাকিন, পিম্পল এসব জিনিসগুলো দেখা যায়। এবং ঘর্ম এবং সিবামের পার্থক্য, তাহলে সিবাম এবং ঘামের মধ্যে পার্থক্য, ঘাম ক্ষরণকারী গ্রন্থি হচ্ছে ঘর্মগ্রন্থি, আর সিবাম ক্ষরণকারী গ্রন্থির নাম হচ্ছে সিবেসিয়াস গ্রন্থি। উপাদান ঘর্মের মাধ্যমে জল, 99% সোডিয়াম ক্লোরাইড, ইউরিয়া, ল্যাকটিক অ্যাসিড, অ্যামোনিয়া ইত্যাদি গঠিত। এর উপাদান হচ্ছে কোলেস্ট্রল, ফ্যাটি অ্যাসিড, হাইড্রোকার্বন নিয়ে গঠিত। তারপর হচ্ছে কি রেশনের কাজে সাহায্য করে, যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ত্বককে মসৃণ এবং চকচকে রাখে, ত্বকের আর্দ্রতাকে বজায় রাখে, জীবাণুনাশক রূপে কাজ করে, লোমকে জ্বলতানোর হাত থেকে জল নিরোধক করতে সাহায্য করে। অর্থাৎ দেখবে আঠালো পদার্থ বেরোয়, আঠালো পদার্থ মানে ওখানে লিপিড বেশি থাকে, যার ফলে আমাদের বডির স্কিনের হিউমিডিটি বা আর্দ্রতা মেনটেন হয়। আর দ্বিতীয় হচ্ছে আমাদের স্কিন জল নিরোধক হয়, অর্থাৎ জল যদি বাষ্পকার বের না হয় সেই হিসেবে কাজ করে। তো এটা হয়ে গেল আমাদের রেচনের উপরে ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।